হ্যালো বন্ধুরা, আজকের ঘটনা এমন যেটা আপনাকে কাঁদতে বাধ্য করবে। ঘটনাটা সত্য ঘটনা, যেখানে মানুষকে মানুষ বলতে ইচ্ছে করবে না আপনারও। দুই ভাই বোনের এমন বেদনা যা আপনার গায়ে লোম দাঁড় করিয়ে দেবে। গল্প শুনুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে। 2019 সালে কোরিয়ান মুভি মাই ফার্স্ট ক্লায়েন্ট 7.3 রেটিং। গল্পটা শুরু হয় এক ইন্টারভিউ প্যানেল থেকে। ইয়ং একজন উকিল, সে অন্য উকিলদের থেকে আলাদা। সে কখনো মিথ্যার আশ্রয় নেয় না, এর জন্য তাকে চাকরি ছাড়তে হয়েছে বহুবার। এরপর সিন চেঞ্জ হয়, দেখা যায় 7 বছরের মিনকে, যে কিনা মায়ের ছবি আঁকতে ব্যস্ত। সে তার বড় বোন ডাবিকে জিজ্ঞাসা করে, মাকে দেখতে কেমন ছিল? গোল না লম্বা? চোখটা কেমন ছিল? খুব সুন্দর। চুল কেমন ছিল, লম্বা না ছোট? তার বোন ডাবি কাপড় ধুতে ধুতে উত্তর দেয়। ভাই বলে, তুই প্রত্যেকবার আলাদা আলাদা করে বলিস, ভুলে গেছিস নাকি মাকে দেখতে কেমন ছিল? সত্যি হলো, ডাবিও তখন খুব ছোট যখন তার মা তাকে ছেড়ে যায়, তাই তার কিছু মনে নেই। যখন থেকে বড় হয়েছে, সে তার মা। সে তার ভাইকে সব কাজ করে দেয়, তাকে খাওয়ানো, পড়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, সব কিছু করে। মিন ঘুমোলে ডাবি তার আলমারি থেকে মায়ের ছবি বার করে, কিন্তু তার বাবা কিম তার মায়ের সব ছবি খারাপ করে দিয়েছে যাতে এরা মায়ের ছবি দেখতে না পায়। তখনই দরজায় বেল বাজে, ডাবি ভয় পায়। সব তাড়াতাড়ি গুছিয়ে দরজা খোলে, তার বাবা এসেছে। তাদের বাবা তাড়াতাড়ি করে রেডি হতে বলে, তাদেরকে কারোর সাথে আলাপ করাবে। সে বিয়ে করেছে আর তাদের মায়ের নাম যিশুক। নতুন মাকে পেয়ে তারা তো খুব খুশি। কতদিনের ইচ্ছে তাদের পূরণ হলো। মা থাকলে কত ভালো হতো, স্নান করাতো, আদর করে খাওয়াতো, ঘুমানোর সময় গল্প শোনাতো, কত যত্ন নিত। স্কুল থেকে আসার সময় মিন বলল, আমরা 100 কাগজের প্লেন উড়িয়ে ভগবানের কাছে মা চেয়েছিলাম, দেখ ভগবান আমাদের কথা ঠিক শুনেছে। কিছুদিন পর্যন্ত যিশুক বাচ্চাদের সাথে ভালোই ছিল, তাদেরকে স্নান করাতো, খাওয়াতো, আদর করত। ধীরে ধীরে তার নাটকের পর্দা উঠতে থাকলো। ওই বাচ্চাগুলো তার কাছে বোঝা হয়ে গেল। সে চাইলে তাদেরকে ঘর থেকে বার করে দেয়, তাই সে তাদেরকে মারতে শুরু করে। ছোট কোনো ভুলের জন্য সে তাদেরকে মারে। একদিন খাওয়ার সময় মিনের হাত থেকে বারবার খাবার পড়ে যাচ্ছিল, কারণ সে এখনো চপস্টিকে খেতে শেখেনি। যিশুক তার খোলা চুল বাঁধলো। বাচ্চারা বুঝে গেল তার মা এবার তাদেরকে মারবে। তারা এখনো ছোট। এরপর সিন চেঞ্জ হয়। জিয়ং এখনো চাকরির জন্য অসুবিধায় পড়ছে, তাই সে আর এ ছোট শহরে থাকতে চায় না। এর জন্য সে সিওল যেতে চায়। সে ছোট থেকে তার ভাইয়া ও বৌদির কাছে মানুষ হয়েছে। বৌদি তাকে মায়ের মতো করে আদর দিয়ে মানুষ করেছে। কত অন্তর জিয়ংয়ের বৌদি আর যিশুকের মধ্যে। কিছুদিন পর জিয়ন এখানেই একটি বাচ্চাদের সংস্থায় কাজ পায়। সেখানে বাচ্চাদের সুরক্ষার জন্য কাজ করা হয়। সে এখানে লিনা নামে এক মেয়ের জায়গা নেয়। যিশুক এখন রোজ বাচ্চাদের মারা শুরু করেছে, ছোট কোনো ভুল হলেই মার। সেও পেশায় একজন উকিল, আইনি আদব কায়দা তার খুব ভালো করে জানা, তাই তাদেরকে যেমন ইচ্ছে মারতে থাকে। একদিন তো সে ডাবির গলা এমনভাবে টিপলো, প্রায় মরমর অবস্থা হয়ে উঠল তার। তার বাবার কাছে তাদের কোনো রকম আশা নেই, তাই তারপরের দিন ডাবি স্কুলে না গিয়ে বাচ্চাদের ওই সুরক্ষা কেন্দ্রে গিয়ে ওঠে। জিয়ং ও লিনাকে দেওয়া হয় কেসটি, কিন্তু সকলের ধারণা আজকালকার বাচ্চারা তো এমনই হয়, একটু মা বাবা বকা দিলেই পুলিশের কাছে চলে আসে কমপ্লেন করার জন্য। নিয়ম অনুযায়ী তারা দুজনেই ডাবিকে নিয়ে ঘরে পৌঁছায়। যিশুক দরজা খোলে, পুলিশ সহ সবাইকে দেখে এমন নাটক করে যেন কেউ কিছু বুঝতে না পারে। প্রথমে ডাবিকে জড়িয়ে ধরে, এমন সে তাকে কত ভালোবাসে। তারপর জিয়ং আর লিনাকে ডেকে চা খাওয়ায়, মিষ্টি ভাষায় কথা বলে, তাদের বোঝায় ডাবি যা করেছে সবই বাচ্চামো করে। জিয়ং আর লিনা চলে যায়। তারা গাড়িতে বসে। জিয়ং বলে, ওই মহিলাকে দেখে তোমার একটুও সন্দেহ হলো না? লিনা বলে, এমন কোনো কেস এলে আমাদের দেওয়া হয়, কিন্তু ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো অধিকার আমাদের দেওয়া হয় না, তাই আমি এই জবটা ছাড়ছি। পুলিশকে সব বলার জন্য যিশুক ডাবিকে এত মেরেছে যে চা চিৎকারে পুরো পাড়া কেঁপে ওঠে। মিন তো একটা কোণে গিয়ে কান বন্ধ করে বসে থাকে ভয় পেয়ে। আর ডাবির বাবা কিম পরে যিশুককে বলে, তোমার মারে যদি বাচ্চারা মারা যায় তাহলে ঘরের রেশন বন্ধ, কারণ তখন না সরকার পয়সা দেবে না বাচ্চাদের মায়ের পরিবার থেকে লোকজনেরা। যা করবে করো, কিন্তু পুরোপুরিভাবে মেরে ফেলো না। কেমন ফালতু বাবা। পরের দিন টিচার ডাবিকে একটু মনমরা দেখতে পায়। যিশু খুব চালাক মহিলা, সে বাচ্চাদের মুখে কখনো মারায় না, আর ওদেরকে পুরো কাপড় পরায় যাতে কেউ ওদের মারের দাগ দেখতে না পায়। কিন্তু টিচার একটু দাগ দেখতে পায় ডাবির গলায়।
কিন্তু ফোনে ব্যস্ত থাকায় সে চলে যায়। কারোর কিছু যায় না আসে না ডাবির দুঃখতে। এবার স্কুলের বাইরে মিন অপেক্ষা করে, কালকে ঘরে আসা লোকেদের সাথে দেখা করতে চায়। দুজনে জিয়ং এর অফিসে পৌঁছায়। জিয়ং তাদেরকে বাইরে নিয়ে আসে আর তাদের জন্য বার্গার অর্ডার দেয়। মিন প্রথমবার এমন কিছু খাচ্ছিল। খাওয়ার সময় যখন একটু খাবার টেবিলে পড়ে সে একদম করে জোরে জোরে কাঁদতে থাকে, কারণ সে জানে খাবার পড়লেই মার পড়বে। সেখানে সামনে টেবিলে বাচ্চাদের তাদের মায়ের সাথে দেখে ডাবি বলে, মা কেমন হয়? জিয়ংয়ের জন্য এই প্রশ্নের উত্তরটা খুব কঠিন, কারণ সেও কখনো তার মাকে দেখেনি। জিয়ং বলে, আমি যখন ছোট ছিলাম অন্ধকারকে খুব ভয় পেতাম, তখন আমার মা আমার ঘরের ছাদে ছোট ছোট লাইট লাগিয়ে দেয়। হয়তো এমনই হয় মা। জিয়ংয়ের কথা তারা মন দিয়ে শোনে। রাতের বেলায় মিন বলে, এই ছবিতে যারা আছে তাদের খুঁজে পেলে নিশ্চয়ই মায়ের ছবিটা পাবো। এই কথা ডাবিরও ঠিক বলে মনে হয়। তাই তারা পরের দিন আবার জিয়ংয়ের কাছে আসে, ছবি দেখিয়ে বলে ওই মহিলাদের খোঁজার কথা। জিয়ং ছবিতে থাকা জায়গাটার কাছে আসে, অনেক লোকজনকে জিজ্ঞাসা করে, কিন্তু কোনো খোঁজ না পেয়ে বাচ্চাদের ভোলানোর জন্য একটি জুতে নিয়ে আসে। বাচ্চারা তো খুব খুশি। জিয়ংয়ের কাছে এবার এরা বোঝা হয়ে যাচ্ছিল। একদিন জিয়ংয়ের কাছে ফোন আসে। সে সিংহল শহরে গিয়ে বড় উকিল হতে চেয়েছিল, তার স্বপ্ন সত্যি হতে চলেছে। জিয়ং তো খুব খুশি। সে তাড়াতাড়ি করে বাচ্চাদের ঘরে ছেড়ে প্রস্তুতি নিতে চায়, কিন্তু মিন তো যেতে চায় না। মিন বলে, কালকে আমাদের বার্গার ডে আছে, তুমি যাবে না? জিয়ং তাকে কিছু পয়সা দিয়ে বলে, কাল তোমরা চলে যেও। তারপরেও না শুনলে গাড়িতে থাকা একটি কিংকং পুতুল দিয়ে তাকে ভোলায়। মিন এবার তো খুব খুশি। সে গাড়ি থেকে নেমে আসে। সে ফ্যামকে সেটা দেখায়। ফ্যাম ডাবির ক্লাসমেট। ডাবি জিয়ংয়ের ফোন নাম্বারটা চায়। জিয়ং তার কার্ডটা দিয়ে চলে যায়। তারপরের দিন মিন আর ডাবি বার্গার খেতে যায়, কিন্তু না খেয়ে চলে আসে। তারা বলে, জিয়ং এলে খাবো। ঘরে ফিরে দেখে সৎমা রেগে মেগে দাঁড়িয়ে আছে। সে ডাবির কাছ থেকে জিয়ং এর ভিজিটিং কার্ডটা পেয়েছে। এবার তাকে চুল বাঁধতে দেখে ডাবি তো ভয়ে কাতর হয়ে থাকে। সে তাকে মেরে মেরে আধমরা করে বাথরুমে ফেলে রাখে। তার পরের দিন খাওয়া দাওয়া না করে ডাবি স্কুলে যায়। স্কুলে বসতে বসতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। স্কুল থেকে জিয়ংয়ের কাছে ফোন আসে। ডাবি তার সাথে কথা বলতে চায়, কিন্তু জিয়ং কাজের জন্য ব্যস্ত বলে আসতে পারে না। কিন্তু রাত হলে সে হসপিটালে আসে। এসে দেখে তার মা মেরে মেরে তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। ডাবি তাকে দেখে হাসে। সে ডাবিকে বলে, আমার শিওলে চাকরি লেগেছে, আমার হাতে আর কিছু নেই। এটা শুনে ডাবির শেষ আশাটুকু শেষ হয়ে যায়। কিন্তু জিয়ং যাওয়ার আগে তাদের জন্য কিছু করে যেতে চায়। সে পুলিশের কাছে গেলে জানতে পারে ডাবি এর আগেই স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। পড়ে গিয়ে তার এমন অবস্থা হয়েছে। এর সবই তার সৎমায়ের ভয় দেখানোর জন্য হয়েছে। এরপর জিয়ং তার বাড়িতে যায়, কিন্তু যিশুক তাকে তাড়িয়ে দেয়। জিয়ং তার বাবার কাছেও দেখা করে, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয় না। এরপর জিয়ং নিজের উদ্দেশ্যে রওনা হয়। সে তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে আসে। সে ভাবে আর কিছুই সম্ভব নয়। সে সেখানে গিয়ে গাড়ি বাড়ি চাকরি সবই পায়। তার পরিবারও খুব খুশি। কিন্তু এখানে আসার পর একদিন রাতে একটি ঘটনা হয়। অনেক রাত করে মিন ডাবিকে বলে, জিয়ং কবে আসবে? আমরা আবার কবে বার্গার খেতে যাব একসাথে? ডাবি কানে কথাটা তোলে না। তার কানে খুব ব্যথা হচ্ছিল, তাই সে তার কথার কোনো গুরুত্ব দিচ্ছিল না। মিন তো বাচ্চা। সে জিয়ংয়ের দেওয়া পয়সাটা দেখিয়ে ডাবিকে খুশি করতে চায়। জিয়ংয়ের দেওয়া কিংকং খেলনাটি নিয়ে খেলা করতে থাকে। তখনই সৎমা রুমে আসে আর তার হাতে এত বড় নোট দেখে ধরেই নেয় সে চুরি করেছে। তার কাছ থেকে পয়সাটা জোর করে কেড়ে নিতে চায়। মিনকে খুব মারে। সে বেচারা জিয়ংয়ের দেওয়া খেলনা নিয়ে কাঁদতে থাকে। এতে করেও মন না ভরলে সে ডাবির ব্যথা কানে একটি চড় লাগিয়ে বলে, ভাই চুরি করেছে, তাকে শাস্তি দাও। ডাবি তার ভাইকে অনেক ভালোবাসে। তার মায়ের মতো আদর দিয়ে সে তাকে বড় করেছে। সে ভাইকে মারতে পারে না। তার গলা জড়িয়ে সে নিজেও কাঁদতে থাকে। এরপর যিশুকের যেন ইগো আরও বেড়ে যায়। রেগে সে ছোট বাচ্চাকে এত মারে যে পুরো বিল্ডিং তার কান্নার আওয়াজে স্তব্ধ হয়ে যায়। কেউ বাইরে বেরিয়ে আসে না বাচ্চাটাকে বাঁচাতে। সবাই কান বন্ধ করে নেয়। পরের ব্যাপারে আমরা কেন মাথা ঘামাবো, তাই না? আর ছোট্ট মিন মার খেতে খেতে কাঁদতে কাঁদতে চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যায়, তার প্রাণ হারায়।
তার পরের দিন জিয়ংয়ের কাছে ফোন আসে। চুরির দায়ে তার মা তাকে মেরেই ফেলেছে। জিয়ং বুঝতে পারে সেদিন যদি মিনকে সে পয়সাটা না দিত তাহলে ছোট্ট মিন আজ বেঁচে থাকতো। জিয়ং তাড়াতাড়ি করে আসে। এখন যিশুক নিজেকে বাঁচাতে ডাবিকে এমনভাবে ভয় দেখিয়েছে যে ভাইয়ের মৃত্যুদায় নিজের কাঁধে নিতে হয়েছে তাকে। যিশুক একটা কাগজে ডাবিকে দিয়ে লিখিয়ে নেয় যে সে তার ভাইকে মেরেছে। এই খবরটা পুরো দেশকে নাড়িয়ে দেয়। তারপরের দিন সব নিউজ চ্যানেলে এই খবর আসে। কেউ জানতে চায় না আসল সত্যটা কি। সবার সামনে তাকে অ্যারেস্ট করা হয়, কিন্তু ক্রাইম প্রমাণ হওয়া পর্যন্ত তাকে বাড়িতে থাকতে দেওয়া হয়। জিয়ং পুলিশকে বলে, যখন তার মায়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আছে তাহলে কেন ডাবিকে বাড়িতে পাঠানো হলো? পুলিশ বলে, আমরা এ ব্যাপারে কিছু করতে পারবো না। এখানে ডাবি দিন রাত ভাইয়ের কথা ভাবছে। যে মায়ের ছবি আঁকতো সে আজ মায়ের কাছে। সে কিংকংকে বলে, আমাদের চুপ থাকতে হবে, না হলে সৎমা আমাদেরও মেরে ফেলবে। তার পরের দিন তার সৎমা মিনের সব জিনিসপত্র বাইরে ফেলে দিল, তার সাথে কিংকংটাও। ফ্যাম তার মাকে সব বাইরে ফেলতে দেখে। ফ্যাম ওই কিংকংটাকে খুব ভালোবাসতো। জিয়ং তার সাধের চাকরিটা ছেড়ে ডাবিকে বাঁচাতে আসে। সে ডাবির স্কুলে তার সাথে দেখা করতে আসে, কিন্তু ডাবি তার সাথে কোনো রকম কোনো কথা বলতে চায় না। আর কথা বলেই বা কী হবে, তার ভাই তো আর ফিরবে না। জিয়ং তার বন্ধুর সাথে দেখা করে। সে এক বড় উকিল, কিন্তু প্রবলেম হলো ডাবি নিজে লিখিত বয়ান দিয়ে দিয়েছে। সর্বপ্রথম কেস করার জন্য তাদের ডাবির সিগনেচার চাই, সঙ্গে অনেক প্রমাণ তো চাই। প্রথমে জিয়ং মিন এর ডেথ সার্টিফিকেট দেখতে যায়। সেখানে ডক্টরের কাছ থেকে জানতে পারে কোনো 10 বছরের বাচ্চা কাউকে এত মারতেই পারে না। এরপর অনেক লোকের কাছ থেকে পিটিশন সিগনেচার করার এখানে অনেক কিছু জানা যায়। তার সৎমা উকিল হলেও তার লাইসেন্স রদ করা আছে। তার জেলও হয়েছে। জেলে প্রায় মারামারি করার কথাও সামনে আসে। তারা কোর্ট থেকে অনুমতি পেয়ে যায় কেস করার জন্য। এবার ডাবির শুধু সিগনেচার দরকার। জিয়ং এবার ফ্যামের হেল্প নেয়। তার সৎমা বাইরে চলে গেলে একটা বক্সে দরজায় রেখে আসে, কিন্তু ডাবি কিছু চেক না করে সেটা রেখে দেয়। একদিন সে বক্সটা খুলল, তার ভিতরে একটা ইয়ারফোন ছিল। জিয়ং ভয়েস মেসেজ পাঠিয়েছে, ডাবি তুমি একা নও, বাইরে অনেকে তোমার সাথে আছে। ওরা সবাই তোমাকে হেল্প করতে চায়, এর জন্য তোমাকে বাইরে আসতে হবে। আমি অপেক্ষা করছি। কোনো মতে সাহস করে বাইরের দরজা খুললে বাইরে তার সৎমা চলে আসে। সে তার কাছ থেকে ইয়ারফোনটা ছাড়িয়ে নেয়, সব শুনে ফেলে। আবার সে ডাবিকে এত মারে তার আওয়াজ বাইরের সবাই শুনতে পায়। ফ্যাম ডাবির আওয়াজ পেতেই জিয়ংকে ফোন করে। জিয়ং দৌড়ে আসে আর ডাবিকে আত্মরা অবস্থায় তার ঘর থেকে নিয়ে আসে। রাতে ডাবির বাবা তাকে নিতে আসে, কিন্তু জিয়ং আর এবার ভুল করে না, তার বাবাকে ফিরিয়ে দেয়। খুব তাড়াতাড়ি যিশুককে পুলিশ গ্রেপ্তার করে। কোর্টে যিশুক আবার নাটক শুরু করে। এখানে সে সবার সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে আর ডাবি চুপ করে আছে। সে আর কিছু বলতে চায় না। কার জন্য লড়বে? ভাই তো আর নেই, আর কে আছে তার? তারপরের দিন কোর্টে তার পেশি। জিয়ং খুব টেনশন করছে। সেদিন জিয়ংয়ের ভাইয়ের ছেলে কিংকং খুঁজতে তার ঘরে আসে, যেটা গাড়িতে ছিল। তার নাক টিপলে রেকর্ডিং হয়। জিয়ংয়ের তো মাথা ঘুরে গেল। সে সেই কিংকংটা মিনকে দিয়েছিল। সে আবর্জনা রিসাইকেল করার জায়গায় যায়, আর সেখানে সারা রাত ধরে খুঁজেও সে কিংকংটা পেল না। পরের দিন যখন ডাবিকে জিজ্ঞাসা করা হয় সে মিনকে কেমন করে মেরেছে, সে কাঁদতে থাকে, কিছু বলে না। আর ব্রেকের পর সিদ্ধান্ত দেওয়ার পালা। জিয়ং হার মেনেই ফেলেছে প্রায়। সেই সময় ডাবির বন্ধু ফ্যাম সেখানে আসে। তার হাতে সেই কিংকং, যেটা সে আবর্জনা থেকে তুলে নিজের কাছে রেখে দিয়েছিল। কোর্টে সেশন শুরু হলে জিয়ং সবার সামনে ডাবিকে কিংকংটা দিলে ডাবি তাকে জড়িয়ে ধরে। সে মনে করে তার ভাই ফিরে এসেছে। সে বলে, বড়রা খুব খারাপ হয়, তারা আমাদের কোনো কথা শোনে না, কেউ হেল্প করতেও আসে না। আমরা কত কাঁদতাম, কিন্তু কেউ আসতো না। মিন তো কাঁদতে কাঁদতে চলেই গেল, আর আমাকেও মেরে দেবে যদি আমি কিছু বলি তো। এবার জিয়ং বলে, এক বাচ্চাকে রোজ মারতে মারতে আত্মরা করে দেয়, আর তার সামনে তার ভাইকে মেরে ফেলা হয়, আর
আইন ব্যবস্থা কি করলো, তার মায়ের কাছেই তাকে দিয়ে এলো। কেমন এই আইন ব্যবস্থা! তারপর সে ভিডিও রেকর্ডিংটা চালায়, যেখানে মিনের হাসি খুশি কথা আছে আর আছে চিৎকার, কান্নায় ভেঙে পড়া মিন, সাহায্যের জন্য কাকুতি মিনতি প্রতি রাতে বারবার বারবার। আর হঠাৎ সে চুপ করে গেল, তার শরীর আর নড়ল না, তার প্রাণ চলে গেল। সব পরিষ্কার সবার কাছে, সৎমাকে 20 বছর আর বাবাকে 5 বছরের জেল হলো। এটা ভাবে গায়ে লোম দাঁড়ায়। এটা একটা সত্য ঘটনা, যেখানে বাচ্চার জীবন চলে গেল। পরে জিয়ং ডাবিকে তার মায়ের ছবি এনে দেয়। এখানেই শেষ হয় গল্পটা।